বিলিয়ন আমাদের অবশ্যই হতে পারে এবং সেই সক্ষমতা আমাদের আছে। বাংলাদেশের যে স্টেবিলিটি বর্তমানে আমরা দেখছি, সেখানে রেমিটেন্সের ভূমিকা বিশাল। গত বছরের চাইতে প্রায় $7 বিলিয়ন মতো অতিরিক্ত রেমিটেন্স এসেছে, যেটা আমাদেরকে ব্যাপকভাবে অর্থনীতিকে স্টেবল করতে সাহায্য করেছে। এবং এই ক্ষেত্রে আপনাদের যে অবদান, সেটাকে আমরা কৃতজ্ঞতা করে স্মরণ করছি। আমাদের বৈদেশিক বাণিজ্যে গত বছর কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব যেটাকে বলি, সেখানে ঘাটতি ছিল প্রায় $6.5 বিলিয়ন। এই বছর সেটা নেগেটিভ ঘাটতি ছিল, এই বছর সেটা উদ্বৃত্ত $1 বিলিয়নের মতো। আমরা যেটা গত বছরের ওভারঅল ডেফিসিট, যেখানে রিজার্ভের ডিক্লাইন ছিল $4 থেকে $5 বিলিয়ন মতো, সেটা এই বছর $3 থেকে $4 বিলিয়ন পজিটিভ আছে। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে গেল, আমাদের রিজার্ভ সেই কারণে বেড়ে গেল। সেটার মূলে কিন্তু অবশ্যই আমাদের দুটো চালিকা শক্তি, তো একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে আমাদের রফতানি। কাজেই দুই ক্ষেত্রে আমরা ভালো করেছি, তার মধ্যে রেমিটেন্সের ভালো করাটা অনেক বেশি, কোনো সন্দেহ নেই। আমরা যেটা মনে করি যে রেমিটেন্সের বাংলাদেশের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা হচ্ছে, যেটা কিন্তু বেশিরভাগই যায় আমাদের গ্রামীণ অর্থনীতিতে, গ্রামে যায়। এটা কিন্তু শহর কেন্দ্রিক নয়, ইটস নট সেন্ট্রাল, মানে আরবান সেন্ট্রিক না, এটা গ্রাম ভিত্তিক বহুলাংশে। ফলে যেটা করছে, এটার পরিবর্তনটা কিন্তু অনেক ব্যাপক এবং এটার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, ইকোনমি অনেক। এটা শুধু আমাদের যে আর্থিক খাতকে সাহায্য করেছে, আমাদের ম্যাক্রো স্টেবিলাইজেশনই করেছে তা নয়, এটা একটা আমাদের ট্রান্সফরমেশন, সোশ্যাল ট্রান্সফরমেশনে বড় ভূমিকা রাখে। অর্থাৎ কি হচ্ছে, ছেলে মেয়েদের শিক্ষার জন্য ভালো হচ্ছে, যাদের পরিবার দেশে আছে, গ্রামীণ অর্থনীতি ভালো হচ্ছে, পারিবারিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো হচ্ছে, আবাসিক অবস্থার উন্নয়ন হচ্ছে, এগুলো কিন্তু দৃশ্যমান। এবং বাংলাদেশের, আমি একটুকু বলবো, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কিন্তু এখনো সবচেয়ে স্ট্রং পজিশনে আছে। আপনি দেখুন, রেমিটেন্সের যে টাকা গিয়েছে গ্রামীণ অর্থনীতিতে, সেটা কিন্তু বিশাল অঙ্কের, আমার হিসাবে প্রায় $1,00,000 কোটি মতো গ্রামে গিয়েছে অতিরিক্ত গত বছরের চাইতে। দ্বিতীয়ত দেখুন, ধানের দামের অবস্থাটা দেখুন, এটাও কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা সচ্ছলতার ব্যাপক ইন্ডিকেটর। যে কারণে আমি মনে করি যে ভারত বা পাকিস্তান, এই দুইটা বড় উপমহাদেশের বড় দেশের চাইতেও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী, এবং তার মূলে কিন্তু আমাদের রেমিটেন্সের ব্যবস্থাপনা এবং রেমিটেন্সের পাঠানোর প্রবণতাটা, আপনাদের অবদান। রেমিটার্স আছে আমাদের প্রায় 1 কোটির উপরে, 12 মিলিয়নের মতো, 1,20,00,000 মতো রেমিটার, অর্থাৎ বাংলাদেশের বাইরে চাকরি করছেন এবং রোজগার করে দেশে টাকা পাঠাচ্ছেন, এই সংখ্যাটা। আমাদের আরএমজিতে আছে, অফিসিয়ালি বলা হয় 40 লক্ষ বা 4 মিলিয়ন, আসলে হয়তো 3 মিলিয়নের মতো হবে। তো কাজে এখানে কিন্তু একটা বড় পার্থক্য, আমাদের রেমিটার্সের সংখ্যা 4 গুণ বেশি আমাদের আরএমজি ওয়ার্কারের চাইতে। তো এটা স্পিক্স এ ভলিউম ফর ইটসেলফ। দ্বিতীয়ত হচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে তাদের যে 39 বিলিয়ন যেটা হচ্ছে আরএমজি এক্সপোর্ট, সেটাকে যদি আমরা ভেঙে দেখি ভ্যালু এডিশন কতখানি, তাতে আমাদের হিসাবে 25-26 মতো আসে আরএমজি এক্সপোর্টের ভ্যালু এডিশন। আর অ্যাজ ইউ রাইটলি সেড, এখানে যে রেমিটেন্সের পুরোটাই হচ্ছে ভ্যালু এডিশন। তো সেখানেও কিন্তু রেমিটারের এটা বেশি, যদিও আমি মনে করি রেমিটেন্সের আরো অনেক ভালো করার স্কোপ আমাদের আছে। আমরা 30 বিলিয়ন পেয়েছি, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের 45 বিলিয়ন আমাদের অবশ্যই হতে পারে এবং সেই সক্ষমতা আমাদের আছে। কিন্তু এটা বিভিন্ন কারণে ডাইভার্টেড হয়ে যায়। এটার যদি আপনারা একটু সচেতন হন, আপনারা যদি সরাসরি বাংলাদেশি কোম্পানির কাছে টাকাটা পাঠিয়ে দেন, অর্থাৎ বাংলাদেশি কোনো ব্যাংক বা রেমিটেন্স হাউস যেটা বাংলাদেশ সেন্ট্রিক, যারা টাকাটা ডাইভার্ট করবে না,
সেই রকম প্রতিষ্ঠানকে দেন, তাহলে কিন্তু এটা 40 থেকে 45 বিলিয়নে যেতে পারবে। অতিরিক্ত কিছু না করে এক্সিস্টিং ম্যান পাওয়ার, এক্সিস্টিং কোয়ালিটি অফ ম্যান পাওয়ার, এভরিথিং ঠিক রেখেই আমরা কিন্তু আরো 10 থেকে 15 বিলিয়ন বাড়াতে সক্ষম হব, যদি আপনারা একটু চিন্তা করে যে কার কাছে দিলে পরে এই টাকাটা সরাসরি বাংলাদেশে চলে যাবে। এই টাকাটা দুবাই বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডাতে যাবে না। এই জায়গাটা একটু আপনারা যদি নিজের থেকে স্বতঃপ্রণোদিত কাজ করেন, এখানে কিন্তু আমাদেরকে একটা বড় কন্ট্রিবিউশন করতে পারবেন, বড় রকমের এডিশনাল কন্ট্রিবিউশন।